আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রত্ন মঞ্জিল। আজ থাকলো তৃতীয় পর্ব। সুজাতা বা বামদেব কাউকেই খুনাক্ষরেও সে রাত্রের অভিযানের কথা বিনয় ইচ্ছা করেই জানালো না, এবং তারপর পরপর 2 দিন সারাটা দুপুর বিনয় একা একা বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়ালো। কিন্তু সে রাত্রের সেই কাঁটা ঝোপের কোনো হদিশই পেল না। কোথায় গিয়ে সে যে পথ হারিয়েছিল বুঝতেই পারল না। জঙ্গলের মধ্যে কিছুটা অগ্রসর হবার পর হনিমনসা ও নানা জাতীয় বন্য গুল্মর কাঁটা ঝোপ এমন দুর্ভেদ্য প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে যে তার মধ্যে প্রবেশ করা এক প্রকার দুঃসাধ্য। শুধু তাই নয়, রত্নমঞ্জিলের একটা ভগ্নাংশ, যেটা গত ভূমিকম্পের সময় ধসে গিয়েছিল, সেটাও ওই জঙ্গলের মধ্যেই যেন ঢাকা পড়ে গিয়েছে। ভগ্ন দালান ও জঙ্গল দুটোতে মিলে জায়গাটা অগম্য ভয়াবহ করে রেখেছে। যত বিষধর সাপের আড্ডা সেখানে এখন। যাই হোক, বারবার ব্যর্থ হলেও বিনয় দমল না। অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে এলো পরের দিন কলকাতায় গিয়ে। তারপর ওই জঙ্গল ও ভগ্ন ধ্বংসাবশেষ দালানের আশেপাশে সে ঘুরে বেড়াতে লাগলো। যেমন করে যে উপায় হোক সেই রাত্রের রহস্যময়ী নারীকে খুঁজে বের করতেই হবে। সেই মজা জঙ্গলাকীর্ণ দিঘিটার আশেপাশেও কম ঘোরাঘুরি করেনি বিনয়। সেই দাড়ি গোঁফ শোভিত মুখখানার দেখাও আর মেলেনি যেমন, তেমনি মেলেনি দেখা সেই রহস্যময়ীর। এদিকে দিন 7 হয়ে গেল, কিরিটি রায়ের দেখা মিলল না। এমনি করে আরো 2 দিন কেটে গেল। সেদিন সকালে সবে দোতলার বারান্দায় চায়ের আড্ডাটা জমে উঠেছে। এমন সময় মনোহর এসে বললে, কে একজন ভদ্রলোক দেখা করতে চান কর্তাবাবুর সঙ্গে, বিশেষ জরুরি প্রয়োজন। ভদ্রলোক নাকি কলকাতা থেকে আসছেন। বামদেব বিস্মিত হলেন। কলকাতা থেকে এত দূরে কে আবার তার সঙ্গে দেখা করতে এলো? বললেন, যাও উপরেই পাঠিয়ে দে। মনোহর চলে গেল এবং কিছুক্ষণ পরেই সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল। আর কেউ নয়, আগন্তুক স্বয়ং পিয়ারি। পরিধানে দামি মুগার স্যুট, মাথার চুল থেকে পায়ের দামি গ্লেস কিডের জুতোটা পর্যন্ত চকচকে ঝকঝকে পালিশ করা, হাতে মার্কোভিচের টিন, মুখে একটা আলগোছে ধরা জ্বলন্ত সিগারেট। যদি আমার ভুল না হয়ে থাকে, আপনি বোধহয় মিস্টার অধিকারী? হ্যাঁ, আপনি। গুড মর্নিং। গুড মর্নিং। স্বাগত সম্ভাষণ জানালেন বামদেব পিয়ারিকে, যদিচ তাকে চিনতে পারলেন না। বামদেব যে পিয়ারিকে চিনতে পারবেন না সে তো জানা কথাই, কারণ ইতিপূর্বে কখনো তো তাকে দেখেনি। বিনা আহ্বানেই একটা খালি চেয়ার টেনে বসতে বসতে পিয়ারি বললে, আমি আপনার পরিচিত নই মিস্টার অধিকারী, আপনি আমাকে তাই চিনতে পারছেন না। আমি আসছি কলকাতা থেকে, বিশেষ একটা কাজে আপনার কাছে। আমার নাম পিয়ারিলাল দেশমুখ। পিয়ারি বলেই লোকে আমায় জানে, কিন্তু কাজটা কি বলুন তো? এই রত্নমঞ্জিল আপনার কাছ থেকে আমি কিনতে চাই। বামদেব সত্যি এবার চমকে উঠলেন। আবার রত্নমঞ্জিলের নতুন ক্রেতা? বিনয় বিস্মিত দৃষ্টি তুলে নতুন করে আবার পিয়ারির দিকে তাকালো। আবার একজন ক্রেতা? কিন্তু বাড়ি তো ইতিপূর্বেই বায়না নেওয়া হয়ে গিয়েছে মিস্টার পিয়ারি, বললেন বামদেব। মৃদু হাসলে পিয়ারি। বায়না নেওয়া হয়ে গেছে, তা যাক না,
কি বলছেন আপনি? ঠিকই বলছি, বায়না অমন হয়। নাকচ করতে কতক্ষণ লাগবে মশাই? বিনয় অবাক হয়েছে যেন কথাটা শুনে। নাকচ করব? হ্যাঁ, সব সংবাদই আমি নিয়ে এসেছি। 55,000 টাকা দর হয়েছে তো। 80,000 টাকা দাম আপনাকে আমি দেব। ওই সঙ্গে বায়নার টাকাও দেব। ইজন্ট এ ফেয়ার অফার? বক্তব্যের শেষে, বিশেষ করে ওই শেষ দুটি কথার উপর জোর দিয়ে, পিয়ারি বামদেবের মুখের দিকে তাকিয়ে হাতের অর্ধনিঃশেষিত জ্বলন্ত সিগারেটটা তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠের সাহায্যে বারান্দার বাইরে নিক্ষেপ করে টিন হতে আরেকটি সিগারেট বের করে অগ্নিসংযোগ করল। বামদেব ভাবছিলেন, 55,000 থেকে একেবারে 80,000। লোভনীয় টোপ পটে নিঃসন্দেহে। ভেবে দেখুন মিস্টার অধিকারী, আপনি যদি আমার টার্মসে এগ্রি করেন তো এক্ষুনি বায়না বাবদ 60,000 আমি অগ্রিম দিতে প্রস্তুত। পিয়ারি আলতোভাবে ধীরে ধীরে মুখের ধোঁয়া ছাড়তে লাগলো। টাকাটা যেন পিয়ারির কাছে কিছুই নয়। বামদেব নিশ্চুপ। পিয়ারি আবার কথা বলে, আমি অত্যন্ত সোজা এবং এক কথার মানুষ। বিজনেস যা করি তার মধ্যেও গোলমাল রাখতে ভালোবাসি না। পার্শ্বে উপবিষ্ট বিনয় বুঝতে পেরেছিল বামদেবের কোথায় দ্বিধা হচ্ছে। লোভনীয় টাকার পরিমাণে শুধু বামদেব কেন, যে কোনো মানুষের পক্ষেই এক্ষেত্রে লোভ সামলানো দুষ্কর। বিশেষ করে এই জীর্ণ বাড়িটার, যার ন্যায্য দাম 25-30,000-এর বেশি কখনোই হতে পারে না। সেক্ষেত্রে 80,000 টাকা একটা স্বপ্নাতীত ব্যাপার। শুধু তাই নয়, এ বাড়ির দাম 80,000 দিতে যে প্রস্তুত, তার কাছ হতে 1 লক্ষ টাকা পাওয়াও দুঃসাধ্য হবে না। তাছাড়া 80,000 টাকা যখন বাড়িটার দাম উঠেছে, এর আসল মূল্যও নিশ্চয়ই তার চেয়ে বেশি হবে। নচেত এই জীর্ণ একটা বাড়ির জন্য কোনো পাগলও অত টাকা দিতে যেত না। কিন্তু মিস্টার পিয়ারি, তা তো হবার নয়। পরিষ্কার কণ্ঠে এবারে বিনয়ই জবাব দিল। বিনয়ের কথা শুনে বঙ্কিম দৃষ্টিতে তাকালো পিয়ারি এবারে বিনয়ের মুখের দিকে। আপনি? আমার আত্মীয়, জবাব দিলেন বামদেব। ও, কিন্তু কেন সম্ভব নয় বলুন তো? শুনলেন তো একটু আগেই মেসোমশাইয়ের কাছে এবারই বিক্রয়ের জন্য বায়না নেওয়া হয়ে গিয়েছে। বললাম তো, সে আর এমন কঠিন ব্যাপার কি? ছেড়ে দিন না ব্যাপারটা আমার হাতেই। আমি সব সেটেল করে নেব। বাকি যা সামলাবার আমি সামলাবো। না, তার হয় না মিস্টার পিয়ারি। আমরা অত্যন্ত দুঃখিত, ক্ষমা করবেন, জবাব দিল আবার বিনয়ী। অতঃপর পিয়ারি নিঃশব্দে কিছুক্ষণ ধূমপান করে। তাহলে আমার অফারটা আপনারা নিচ্ছেন না? দুঃখিত, বললে বিনয়। মিস্টার অধিকারী, আপনারও কি তাই মত? পিয়ারি বামদেবের দিকে তাকিয়ে এবারে প্রশ্ন করে। হ্যাঁ মিস্টার পিয়ারি, ক্ষমা করবেন। আচ্ছা, তাহলে চলি। তবে একটা কথা যাবার আগে বলে যাই, আমার অফারটা অ্যাকসেপ্ট করলে হয়তো ভালোই করত। পিয়ারি ততক্ষণে উঠে দাঁড়িয়ে চেঁচে যাচ্ছে। পিয়ারির কথার সুরটাই যেন বিনয়ের ভালো লাগলো না। সেও অনুরূপ কণ্ঠস্বরে বলে ওঠে, কেন বলেন তো? না, তাই বললাম। আপনি যেন মনে হচ্ছে আমাদের একটু থ্রেটেন করছেন মিস্টার পিয়ারি। যদি তাই মনে করেন মিস্টার, তাহলে আপনিও জেনে যান, 10 লক্ষ টাকা দিলেও এবারই আপনি পাবেন না। তাই বুঝি? আচ্ছা। সোজা হয়ে দাঁড়ায় পিয়ারি। হ্যাঁ, আপনি যেতে পারেন। পিয়ারির চোখের তারা দুটো বিনয়ের চোখের উপর স্থির নিবদ্ধ, এবং সে দৃষ্টিতে কৌতুক ও ব্যঙ্গ যেন অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তাহলে 10 লক্ষ পেলেও দেবেন না? না। তাহলে আপনিও শুনে রাখুন, আমিও পিয়ারিলাল। নামটার সঙ্গে হয়তো আপনাদের সঠিক পরিচয় নেই। ওয়েল, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। হয় এবারই আমার হবে 80,000-এ, নয় 55,000-এই। অন্যথায় এবারই কেউ পাবে না। আপনাদেরও ভোগে আসবে না এবারই। এই মুহূর্তে আপনি এখান হতে চলে যান। বিনয়ের সমস্ত শরীর রাগে কাঁপছে তখন। যাবো বই কি। আচ্ছা, বাই বাই, আবার দেখা।
বলে দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করে পিয়ারি জুতোর মচমচ শব্দ তুলে সিঁড়ির দরজার দিকে এগিয়ে গেল এবং পিয়ারির ক্রম অপষ্টীয়মান দেহটা সিঁড়ির পথে মিলিয়ে গেল। বামদেব বিনয়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, ঝামেলায় পড়া গেল দেখছি। এই এক বাড়ি নিয়ে মিথ্যে তুমি লোকটাকে চটাতে গেলে কেন বিনয়? কি বলছেন আপনি মেসমশাই? কোথাকার কে না কে আমাদের বাড়িতে এসে চোখ রাঙিয়ে যাবে। চটাচটি না করলেই হতো। উপকার না করে করুক, অপকার করতে কতক্ষণ। আপনি দেখছি ভয় পেয়ে গিয়েছেন মেসমশাই। ভয় নয় বিনয়, মিথ্যে ঝামেলায় লাভ কি? তাই বলে ভয় দেখিয়ে যাবে? কিন্তু বাবা, এখানে আর নয়, চলো আজই কলকাতায় ফিরে যাওয়া যাক। না মেসমশাই, এখন কলকাতায় যাওয়া হবে না। কেন? তবে শুনুন, অনেক কথা আছে আমার বলবার। আবার কি কথা? শুনুন। এ কদিন আমি চুপ করে বসে থাকিনি। অতঃপর সংক্ষেপে গত দ্বিপ্রহর রাত্রির সমস্ত কাহিনী একে একে বলে গেল বিনয়। বামদেব সব কথা শুনে তো নির্বাক। ইতিমধ্যে পিয়ারির সঙ্গে যখন বিনয়ের কথাবার্তা হয়, বিনয়ের কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে সুজাতাও একসময় সকলের পশ্চাতে এসে দাঁড়িয়েছিল। সেও সমস্ত কথা শুনে বিস্ময় একেবারে স্তব্ধ হয়ে যায়। বিনয় বলে, নিশ্চয়ই এবারের পিছনে কোনো জটিল রহস্য আছে। এখন তো বুঝতে পারছেন, এবং অন্যও জানতে পেরেছে, তাই এবারে নিয়ে হাঙ্গামা শুরু হয়েছে। নচেত আপনিই বলুন না, এমন কেউ কি পাগল আছে যে এবারই ৮০,০০০ টাকা দিয়ে কিনতে চাইবে? নিশ্চয়ই এর মূল্য অনেক বেশি। কাজেই সমস্ত ব্যাপারটা ভালোভাবে না জেনে এবারই কিছুতেই হাতছাড়া করা চলবে না, এবং সব ব্যাপারের একটা মীমাংসা না হওয়া পর্যন্ত এ স্থানও আমাদের ত্যাগ করা উচিত হবে না। বামদেব কিছুক্ষণ গুম হয়ে রইলেন। অবশেষে বললেন, এই যে বড় চিন্তার কথা হলো বিনয়। চিন্তার কথা তো নিশ্চয়ই, কিন্তু বিচলিত হবার কি আছে? দেখাই যাক না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। বিনয় ঠিকই বলছে বাবা, এবারই আমাদের কিছুতেই বিক্রি করা চলবে না। সুজাতার কথায় বিনয় ও বামদেব দুজনেই একসঙ্গে তার দিকে তাকালো। সুজাতা আবার বলে, বেটাকে গড় ধাক্কা দিয়ে হাঁকিয়ে দিলে না কেন বিনয়? বেটার কি সাহস! না মা না, ওসব কি চরিত্রের লোক কে জানে। বাবা, তুমি দেখছি ভয়েই গেলে। যার যা খুশি তাই করলেই হলো। দেশে আইন নেই, আদালত নেই। প্রতিবাদ জানালো সুজাতা। আপনি মিথ্যে ভাবছেন মেসমশাই। এই ধরনের কুকুর শায়েস্তা করবার জন্য আমারও মুগুর জানা আছে। আবার যদি কখনো পা দেয়, সেই ব্যবস্থাই করব। বিনয় আশ্বাস দেবার চেষ্টা করে বামদেবকে, কিন্তু বুঝতে পারে বামদেবের মনের চিন্তা তাতে দূর হয়নি। তিনি প্রত্যুত্তরে কোনো কথাই বলেন না। নিঃশব্দে উঠে বামদেব তার ঘরের দিকে চলে যান। বিনয় নিজেও চিন্তিত হয়নি তা নয়, কিন্তু তার চিন্তাধারাটা অন্য পথে। সে ভাবছিল এই রত্নমঞ্জিলকে কেন্দ্র করে ক্রমে সে একটা রহস্য ঘনিয়ে উঠেছে, তারই কথা। সেই ঝাঁকড়া চুলদাড়ি গোফওয়ালা লোকটা চকিতে দিঘির ধারে দেখা দিয়েই সেই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কে সে লোকটা? আর কেই বা সেই রাত্রের মধুকণ্ঠী পথ প্রদর্শিকা? কেন সে তার পরিচয় দিল না? আর কেই বা সেই দুর্বাসা মুনি, যার কথায় সেই মেয়েটিকে শঙ্কিত বলে মনে হলো? সে রাত্রে জানালা হতে দেখা সেই লাল আলো, সর্বশেষে এবারে পুরাতন ভৃত্য মনোহরের সন্দিগ্ধ আচরণ, সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। এই রত্নমঞ্জিলের সঙ্গে সবকিছুর নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। সম্পর্কই যদি না থাকবে তো ওরা, ওই বিচিত্রের দল, এখানে এসে ভিড় জমিয়েছে কেন? কেনই বা রহস্যজনক ওদের গতিবিধি? আর বিশেষ করে রত্নমঞ্জিলের সঙ্গে যদি ওদের কোনো সম্পর্কই না থাকবে তো এখানেই বা ওরা কেন? তারপর এই পিয়ারি, কোথা হতে ঘটল এর আবির্ভাব? এ কি কোনো সম্পূর্ণ তৃতীয় পক্ষ, না পূর্বের দলেরই কোনো একজন? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকায় লোকটা এই রত্নমঞ্জিল কিনতে চায়। কি ভাবছো বিনয়? সুজাতার প্রশ্নে বিনয়ের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, কিছু বলছিলে সুজাতা? বলছিলাম, মুখ বুজে বসে আছো কেন? এক কাপ চা হলে ভালো হতো। তা না হয় আনছি, কিন্তু ভয় নেই সুজাতা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এ ব্যাপারে যখন একবার জড়িয়েছি নিজেকে, এর শেষ না দেখে ছাড়ছি না। কিন্তু যাই বলো, কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে দেখছি।
সকৌতুকে বলে সুজাতা কথাটা। গম্ভীর কণ্ঠে জবাব দেয় বিনয় মাত্র একটি শব্দে। কিন্তু তোমার কি মনে হয় বলো তো বিনয়, বাড়িটার মধ্যে কোনো গুপ্তধন তো নেই তো? ব্যাপার দেখে সেই রকমই তো মনে হয় সুজাতা। ভারী মজা হয় না যদি এই বাড়ির কোথাও ঘরা ঘরা যখের ধন পাওয়া যায়। যখের ধন থাক আর না থাক, মজা তো শুরু হয়েই গিয়েছে। কিন্তু যা কই, আনছি। আবার হঠাৎ উদা হওয়া না কিন্তু, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বিনয়। ভয় নেই, চা পান না করে পাদমেখ ন গচ্ছামি, নির্ভয়ে চা তৈরি করে আনো। লঘু পদে সুজাতা চলে গেল। ব্যাপারটা যেমন আকস্মিক তেমনি অতর্কিতভাবেই ঘটে গেল। লোকটা তো আচমকা অমনি করে হঠাৎ ছুটে পালিয়ে যাবে আদপি তা সে ভাবতে পারেনি। ছোট্টলাল হঠাৎ উঠে এক দৌড়ে বাইরের অন্ধকারে অদৃশ্য হওয়ায় প্রথমটা একটু হকচকিয়ে যায়নি তা নয়, কিন্তু পরিস্থিতিটা হৃদয়ঙ্গম করে ছোট্টলালের পিছু পিছু বাইরে ছুটে আসতেও সে দেরি করে না। কিন্তু ঘনান্ধকারে জঙ্গলের মধ্যে কোন পথে যে সে পালালো বুঝতে পারা গেল না। এই কুঠিরে আসবার পথ ৩-৪টে আছে অবশ্য জঙ্গলের ভিতর দিক দিয়ে, কিন্তু সেও এক গোলক ধাঁধার ব্যাপার। ভালো করে না জানা থাকলে জঙ্গলের মধ্যে পথ ভ্রান্ত হওয়া কিছুই বিচিত্র নয়। সেই ভেবেই সে অগ্রসর হলো ছোট্টিলালের খোঁজে। জঙ্গলের মধ্যে পূর্বে কোনো রাস্তাই ছিল না। কষ্টের সৃষ্টে চলবার পথ সে নিজেই করে নিয়েছিল, এবং সেই পথ ধরে চলাচল করলেও তাকে ঠিক পথ বলা চলে না। এবং পূর্ব হতে না জানা থাকলেও সে পথ ধরে যে যাতায়াত করে চলতে কারোরই বিশ্বাস হবে না। অন্ধকারে সাপদের চোখের মতো সেই লোকটার অনুসন্ধানী চোখের তারা দুটো জ্বলছে। হাতের নিশ্চিন্ত মুঠোর মধ্যে এসে সে পালিয়ে গেল। তার এখানে গোপন অবস্থিতি সম্পর্কে একবার জানাজানি হয়ে গেল। এখানে তার আর আত্মগোপন করে থাকার সুবিধা হবে না। লোকটার আসল পরিচয় জানা হলো না। কে এবং কোন দলের লোক তাই বা কে জানে। কি উদ্দেশ্যে সে রত্নমঞ্জিলের আশেপাশে আজ কদিন ধরে চোরের মতো উকিঝুঁকি দিয়ে বেড়াচ্ছিল তাই বা কে জানে। না, লোকটা সম্পর্কে এমন শৈথিল্য প্রকাশ করা আদপই উচিত হয়নি। ওই শৈথিল্যের সুযোগেই ও পালাতে পারল। আফসোসে নিজের হাত নিজেরই যেন চিবুতে ইচ্ছে করে, কিন্তু তীর তুন থেকে বের হয়ে গিয়েছে, আর উপায় নেই। হঠাৎ একটা খসখস শব্দ শুনে ও থমকে দাঁড়ায়। শ্বাস বন্ধ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকে। অন্ধকারে ও বুঝতে পারে অস্পষ্ট একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ছায়ামূর্তিকে জাপটে ধরতেই নারী কণ্ঠে ভয়চকিত সাড়া এলো, কে? আক্রমণকারীর বজ্র বন্ধনও সঙ্গে সঙ্গে শিথিল হয়ে যায়। বিস্ময় বিহ্বল কণ্ঠে বলে ওঠে, কে? বাণী? হ্যাঁ। এত রাত্রে এই জঙ্গলের মধ্যে তুমি কি করছিলে? ঘুমাওনি? না বাবা, ঘুম আসছিল না দেখে বাইরে একটু। কতবার না তোমায় নিষেধ করে দিয়েছি বাণী, একা একা এমনি করে অন্ধকারে জঙ্গলের মধ্যে বের হবে না। দিন রাত্রি ওই খুপড়ির মধ্যে কোনো মানুষ বন্দি থাকতে পারে নাকি? বাণীর কণ্ঠে সুস্পষ্ট একটা অভিমানের সুর। খুব পারবে, যাও ঘরে যাও। বাণী কিন্তু নড়ে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কই গেলে না, যাও। বাণী তথাপি নিরুত্তর এবং নিশ্চল। বজ্র কণ্ঠে এবার ডাক এলো, বাণী। তারপরেই এগিয়ে এসে বাণীর একখানা হাত বজ্র মুষ্টিতে চেপে ধরে ও হিড়হিড় করে টেনে নিয়ে চলে। অবাধ্য মেয়ে, চলো, হাত পা বেঁধে তোমাকে এরপর থেকে আমি ঘরের মধ্যে আটকে রেখে দেব। রতনলাল উঠে দরজাটা খুলে দিল। মিহি শান্তিপুরের সরু কালোপাড় ধুতি, মুগার পাঞ্জাবি ও পায়ে চকচকে নিউকাট জুতো, মাঝারি দোহারা চেহারার একজন মধ্যবয়সী সুপুরুষ কক্ষ মধ্যে প্রবেশ করল। হাতে মলাক্কা বেতের সুদৃশ্য একটা ছড়ি। এ কি যোগানন্দ যে, হঠাৎ কি মনে করে? রতনলালই আগন্তুককে প্রশ্ন করে। আগন্তুক যোগানন্দ কিন্তু বিনা বাক্য ব্যয়ে কক্ষের মধ্যে খালি দ্বিতীয় চেয়ারটা টেনে নিয়ে বসে নির্বিকার কণ্ঠে কেবল বললে, একটা পাত্রে কিছু ঢালো দেখি আগে বাবা, গলাটা একটু ভিজিয়ে নি। রানা ড্রয়ার থেকে আর একটা কাচের গ্লাস বার করে বোতল থেকে খানিকটা তরল পদার্থ ঢেলে জল মিশিয়ে এগিয়ে দিল যোগানন্দের দিকে। দীর্ঘ এক চুমুকে কাচের পাত্রটি নিঃশেষ করে যোগানন্দ বললে,
তারপর তোমার রত্নমঞ্জিল কেনবার ব্যাপারটা কত দূর এগোলো বলো। ব্যাপারটা যে ক্রমেই একটু একটু করে ঘোরালো হয়ে উঠলো হে যোগানন্দ। এর মধ্যে আবার ঘোরালো হয়ে উঠবার কি হলো? বায়না পরশু তো হয়ে গিয়েছে। তা তো হয়েই গিয়েছে। কিছুক্ষণ আগে দত্ত সাহার ওখান থেকে আসছি। শালা রাঘব একটা নতুন প্যাঁচ কসবার মতলবে আছে। কিরকম? মিটমিট করে তাকায় যোগানন্দ রানার মুখের দিকে। হ্যাঁ, বলেছে বাড়িটা ছেড়ে দাও, মোটা টাকা খেসারত দেবে। অন্য কে এক পার্টি আছে। বটে, তা তুমি কি বললে? আমিও রতনলাল রানা বললাম আরো 2-5 হাজার বেশি ছাড়তে হয় আমিও ছাড়বো। ওসব মুদলাপ ছেড়ে দাও তো জাদু। তা কত বেশি দিতে চায়? ঠিক জানি না, তবে 10-20 হাজার তো মিলবেই। বলো কি? তবে ছেড়েই দাও না। মুখ সে 10-20 হাজার যদি অমনি ঘরে এসেই যায় তবে আর ক্ষতি কি? ঘরের টাকা ঘরে এসে গেল, সঙ্গে আবার পাও। কি বলছো তুমি যোগেন? তুমি না লোভ দেখিয়ে আমাকে এ ব্যাপারে নামিয়েছ, এখন বলছো ছেড়ে দিতে। হ্যাঁ, তা বলেছিলাম বটে, কিন্তু ভেবে দেখতে গেলে আগাগোড়া সবকিছুই তো একটা অনিশ্চিতের উপরে নির্ভর করছে। কিছুই একেবারে নাও তো মিলতে পারে। এতগুলো টাকা ঢেলে তখন সে বোকা বনে যেতে হবে। কথাটা ভেবে দেখো। হুম, আজ যখন একবার বাড়িয়েছি ওর শেষ না দেখে ফিরছি না। ভাগ্যে যদি কেবল মাটি উঠবে। কিন্তু ভেবে দেখো 55,000 টাকা। লোটা কম্বল নিয়ে বাপ আমার এসেছিল এই মুলুকে, ফের না হয় রাম সেই শুরু করব। সালা পুরুষের ভাগ্য ডুবতেও কতক্ষণ, উঠতেও কতক্ষণ। যোগানন্দ রানার সঙ্গে কথা বলছিল আর মধ্যে মধ্যে কাচের পাত্র পূর্ণ করে গলাধ্যকরণ করছিল। বোতলটা প্রায় সে খালি করে আনে। হঠাৎ বোতলের দিকে নজর পড়ায় রানা বলে, এই যোগেন, কত খাচ্ছিস? ভয় নেই, যোগানন্দ মাতাল হয় না। মৃদু হেসে যোগানন্দ জবাব দেয়। সত্যি যোগানন্দকে তার পরিচিতরা কখনো যাকে বলে মদ খেয়ে মাতাল হতে দেখেনি। মদ খেয়ে মদ হজম করবার অদ্ভুত শক্তি আছে যোগানন্দের। বন্ধু বান্ধব মহলে কেউই যোগানন্দের আসল ও সত্যিকারের পরিচয়টা জানে না, এমনকি তার পদবিটাও জানে না। কেউ জানে না কোথায় সে থাকে, কোন বাড়িতে বা কোন পাড়ায়, সংসারে তার কে আছে, কিভাবে তার চলে। পরিচিত জনদের আড্ডায় সে নিয়মিত হাজিরা দেয়, মদ্যপান করে হৈ হৈ করে অধিক রাত পর্যন্ত। তারপর এক সময় দিব্যি আকণ্ঠ মদ্যপান করে, সর্বক্ষেত্রেই প্রায় পরের পয়সায়, এবং এতটুকু না টলে বের হয়ে যায় শীষ দিতে দিতে, সুর ভাসতে ভাসতে। কারো সাহায্যেরও প্রয়োজন হয় না। বন্ধু বান্ধবেরাও যোগানন্দকে খুশি মনে মদ খাওয়ায়, বিশেষ করে ব্যবসায়ী মহলেই যোগানন্দের আনাগোনা এবং খাতিরও তার প্রচুর। যোগানন্দকে খাতির করবার প্রধান কারণ ছিল সকলের খুঁটি নাটি সমস্ত ব্যবসার বাজার দরটা সর্বদা থাকত যোগানন্দের ঠোঁটের আগায়, এবং বাজার দরের ওঠানামা সম্পর্কে আগে থাকতেই মতামত দেওয়ার একটা অদ্ভুত দক্ষতা বা দূরদৃষ্টি ছিল যোগানন্দের। তার কথার উপরে নির্ভর করে বড় একটা কাউকেই ব্যবসায়ী মহলে তেমন ঠকতে হতো না। ওই দালালি করাটাই ছিল তার প্রধান জীবিকা। অথচ ব্যবসায়ী মহলে ওই শ্রেণীর লোকেরা দালাল বলে সাধারণত যে ব্যবহার পায়, যোগানন্দ কখনো কারো কাছ হতে সে ধরনের ব্যবহার পায়নি। বরং সে পেয়ে এসেছে সকলের কাছ হতেই একটা বিশিষ্ট সম্মানের ও প্রীতির আসন, এবং সেই কারণেই হয়তো তাকে সকলেই প্রায় সানন্দে মদ খাওয়াতো। যোগানন্দের বিশেষ মদ প্রীতিটা কারো কাছেই অজ্ঞাত ছিল না। যোগানন্দই রতনলালকে রত্নমঞ্জিটা কেনবার জন্য উৎসাহিত করে তোলে। রতনলাল মিথ্যা বলেনি, এবং খুব সম্ভবত যোগানন্দের উৎসাহ না পেলে শেঠ রতনলাল এত দূর অগ্রসর হতো কিনা সন্দেহ। রানার অফিস ঘরের ওয়াল ক্লকটায় রাত্রি 8টা ঢং ঢং করে ঘোষণা করল। যোগানন্দ উঠে দাঁড়ায়। তবে চললাম হে শেঠ। এর মধ্যেই বসো না, আর একটা বোতল খুলি। রানা বলে, না, একটা কাজ আছে, এক জায়গায় যেতে হবে। যোগানন্দ মাথা নেড়ে বলে, বলো কি হে যোগানন্দ, এত শীঘ্র অমৃতে অরুচি? সবে তো শুরু করলে।
না হে, কাজ আছে, চলি। সত্যি সত্যি যোগানন্দ ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়িপথে একটা টিমটিমে কম পাওয়ারের বাল্ব জ্বলছে। স্বল্পালোকে সমস্ত সিঁড়িপথটা একটা আধো আলো ছায়া বৃষ্টি স্তব্ধতায় যেন থমথম করছে। যোগানন্দ বাইরে রাস্তায় নেমে একবার সতর্ক দৃষ্টিতে রাস্তার এমাথা থেকে ওমাথা পর্যন্ত যতদূর দৃষ্টি চলে দেখে নিল। এ রাস্তাটা ওই সময় যথারীতি একটু নির্জনই হয়ে পড়ে। ফুটপাত ধরেই যোগানন্দ এগিয়ে চলে, শ্লথ মন্থর পদবিক্ষেপে। রানার কাছে রত্নমঞ্জিল সম্পর্কে প্রাপ্ত সংবাদটা সত্যিই যোগানন্দকে যেন একটু চিন্তিত করে তুলেছে। যে টোপ সে ফেলেছিল, মাছ সে টোপ গিললেও বড়শিটা ঠিক মাছের গলায় গেঁথেছে কিনা বোঝা যাচ্ছে না। টেনে তুলতে গেলে যদি ফসকে যায়। আশেপাশে আবার এদিকে অন্য মাছ খাই দিচ্ছে। খবর পেয়েছে সে। অনিলের বহুদিন দেখা সাক্ষাৎ নেই। গত 1 মাস ধরে হঠাৎ কোথায় যে সে ডুব দিল, একেবারে কোনো পাত্তাই নেই। ঘটনাটা যে কোন দিকে গড়াচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে যোগানন্দ বউবাজারে এলো। শিয়ালদার দিকে বউবাজার স্ট্রিট ধরে কিছুটা পথ এগিয়ে ডান দিকটায় একটা অপরিসর গলির মধ্যে একসময় ঢুকে পড়ল। গলিটা এত সরু যে দুজন লোকের স্বচ্ছন্দে রাত্রির অন্ধকারে পাশাপাশি হাঁটাই কষ্টকর। গলিটা ব্লাইন্ড, একটা মাত্র কর্পোরেশনের গ্যাস বাতি সমস্ত গলিপত্রের জন্য। তাই আলোর চাইতে মনে হয় অন্ধকার যেন বেশি, স্যাঁতস্যাঁতে নোংরা। হাওয়াটাও বন্ধ হওয়ায় একটু ভ্যাপসা ভার। যোগানন্দ গলিটার মধ্যে প্রবেশ করে দ্রুত পদে এগিয়ে গিয়ে বাঁ হাতি একটা 3 তলা পুরাতন বাড়ির বন্ধ কপাটের দরজা ধরে বারদুই নাড়া দিতেই ভিতর থেকে নারী কণ্ঠে সাড়া এলো। কে? যোগানন্দ ডাককে কোনরূপ সাড়া না দিয়ে আবার দরজা কড়াটা ধরে বারদুই নাড়া দিল এবং এবারে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। বয়স বোধ করি 30-35 হবে। একটি মহিলা দরজা খুলে দিতে এসেছিলেন। পরিধানে সাধারণ কালো পাড় একটা মিলের শাড়ি, হাতে একগাছি করে শাঁখা, রোগাটে একহারা দেহের গড়ন, সিঁথিতে সিন্দুর ও কপালে একটি গোলাকার সিঁদুরের টিপ। ভদ্রমহিলার চেহারা এমনিতে কুশ্রী নয়, কিন্তু দারিদ্র যেন সমস্ত সৌন্দর্য শ্রীকে লেখন করে নিয়েছে। শুধু দারিদ্রই নয়, সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে চোখে মুখে একটা ক্লান্তি। মহিলার হাতে একটা হ্যারিকেন বাতি ছিল। তিনি আগে আগে চললেন, যোগানন্দ তাকে অনুসরণ করে। মহাবীর কোথায়? তাকে দেখছি না। যোগানন্দ প্রশ্ন করে। বাজারে গিয়েছে, মহিলা জবাব দিলেন। আর নারানী? নারানী তো আজ 4 দিন হলো কাউকে কিছু না বলে চলে গিয়েছে। কোথায়? আমারই অন্যায় হয়েছে দিদি। কাজের ঝঞ্ঝাটে কদিন এদিকে আসতে পারেনি। একা একা ওই বাড়িতে মহাবীরকে নিয়ে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছে। না ভাই, কষ্ট আর কি। ভয় করেনি? ভয়? মহিলা মৃদু হাসলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, না, ভয় কি? সারাদিন ধরে টিনের ফ্যাক্টরিতে কাজ চলে, ঠং ঠং শব্দ। বরং সন্ধ্যার পরে ফ্যাক্টরি বন্ধ হলে একটু আরামই পাওয়া যায়। তাছাড়া মহাবীর তো আছেই। ইতিমধ্যে কথা বলতে বলতে দুজনে একটা ঘরের মধ্যে এসে ঢুকলেন। বহু পুরাতন আমলের বাড়ির নিচের তলার ঘর, ছোট ছোট জানালা, অন্ধকার, চাপা, তাই আলো বাতাসের অভাব কেমন যেন। ঘরের মধ্যে আসবাবপত্রের বাহুল্য তেমন নেই। একধারে একটি চৌকির উপরে সাধারণ একটি শয্যা বিছানো, আর এক কোণে একটি ছোট আকারের স্টিলের ট্রাঙ্ক। একটা মাদুর পেতে দিয়ে মহিলা বললেন, বসো। পরিধানে স্যুট থাকায় কোনো মতে কষ্ট সৃষ্টে পা গুটিয়েই যোগানন্দ মাদুরের উপরে বসে পড়ল। এই দারিদ্রের মধ্যে তুমি আসো, আমারই লজ্জা করে যোগেন। ও কথা ভাবেন কেন দিদি? ভাই আসবে দিদির বাড়িতে, সেখানে দারিদ্র যদি কিছু থাকেই তাতে লজ্জার আবার কি? ওরকম ভাবলে কিন্তু আমার আর আশাই হবে না। কিন্তু মহাবীরটারও তো আচ্ছা আক্কেল, কতক্ষণ গিয়েছে? তা 8 ঘন্টা তো হবেই। একা আপনি বাড়িতে আছেন, সে খেয়ালই নেই নাকি? না, ওর কোনো দোষ নেই। ওর নিজের কি কাজ আছে, তাই বলে দিয়েছি একেবারে কাজ সেরে আসতে। মহাবীরকে বলেননি কেন দিদি একটা ঝি খুঁজে আনতে? কি হবে, একা মানুষ, কাজকর্ম বিশেষ কিছু নেই, আবার একটা ঝি দিয়ে কি হবে? ঠিক সেজন্য নয় দিদি, মহাবীর পুরুষ মানুষ, আর একা আপনি এখানে স্ত্রীলোক। অন্য একজন স্ত্রীলোকের থাকা খুবই প্রয়োজন।
চিরকাল তো এভাবেই কাটিয়েছি বানি আর আমি। তোমার দাদা কালে ভদ্রে কখনো কচ্ছিৎ আসতেন। দাদার আমলে যা হয়েছে হয়েছে। কিন্তু যাক সে কথা, তাদের কোনো সন্ধান পেলে? না, এখনো কোনো সন্ধান পাইনি। তবে আপনি ভাববেন না, তারা ফিরে আসবেই। তারপর একটু থেমে বলে, চলুন না দিদি, আপনি আমার ওখানে গিয়ে থাকবেন। না ভাই, তা হয় না। কেন হয় না? একা একা এখানে পড়ে থাকেন, মহাবীর তো এখানে রইলই। তারা ফিরে এলে মহাবীরই তো আমাদের সংবাদ দিতে পারে। আপনি আমার ওখানে থাকলে আমিও নিশ্চিন্তে থাকতে পারি। তুমি আমার জন্য চিন্তা করো না ভাই। বাইরের দরজায় কড়া নড়ে উঠল। মহাবীর ফিরে এলো বোধ হয়, সবিতা বললেন। আমি যাচ্ছি, দরজা খুলে দিয়ে আসছি। যোগানন্দ উঠবার চেষ্টা করে, কিন্তু মহিলা বাধা দেন। না না, অন্ধকারে তুমি পথ ঠিক করতে পারবে না। তুমি বসো, আমি দরজা খুলে দিয়ে আসছি। সবিতা অন্ধকারে দ্রুত পদে অদৃশ্য হয়ে গেলেন। একটু পরেই মহাবীরের জুতোর শব্দ দরজার বাইরে শোনা গেল। তোমার বাবু এসেছেন মহাবীর, শোনা গেল মহিলার কণ্ঠস্বর। মহাবীরের বয়স হয়েছে 50-এর ঊর্ধ্বে, কিন্তু দেহের গঠন এখনো অটুট আছে। মহাবীরের গলার শব্দ পেয়ে যোগানন্দ বাইরে এসে দাঁড়ায়। একলা মাইজিকে রেখে এতক্ষণ তুমি বাইরে ছিলে মহাবীর? আমি তো যেতে চেয়েছিলাম না হুজুর, কিন্তু মাইজি বললেন। নারানি চলে গেছে, একটা ঝি তো খুঁজে আনতে পারতে মহাবীর। আমি তো বলেছিলাম, মাইজি বারণ করলেন। কালই একটা ঝি খুঁজে আনবে। মহাবীর ঘাড় নেড়ে সম্মতি জানালো। ইতিমধ্যে ঘরে স্টোভ জ্বালিয়ে সবিতা চায়ের জল চাপিয়ে দিয়েছিলেন কেটলিতে। ঘরে ঢুকে যোগানন্দ তাই দেখে বলল, এখন আবার চায়ের জল চাপালেন দিদি? তা হোক, তুমি তো চা ভালোবাসো। যোগানন্দ জানে প্রতিবাদ জানালে দিদি মনে ব্যথা পাবেন, তাই আর কোনরূপ প্রতিবাদ জানালো না। জুতো খুলে হাঁটু মুড়ে আবার মাদুরের উপর বসলে। সমস্ত পৃথিবীর মধ্যে এই গৃহকোণটি সম্পর্কে যোগানন্দের কি যে দুর্বলতা! তার উচ্ছৃঙ্খল নিয়ম কানুনহীন জীবনের এই গৃহকোণটি যে কতখানি অধিকার করে আছে, ভাবতে গেলে নিজেরই তার বিস্ময়ের অবধি থাকে না। যেদিন হতে এই গৃহকোণটি সে চিনেছে, সেই দিন হতেই যেন সে এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়েছে এখানে। ভালোবাসা, স্নেহ, মমতা কোনোদিনই এসবের কোনো স্থান ছিল না যোগানন্দের জীবনে। জন্মের সঙ্গে সঙ্গেই মাকে হারিয়েছিল। 17 বছর বয়সের সময় বাপকেও হারায়। এমন কিছু সময় বাপ রেখে যাননি যোগানন্দের জন্য, বা এমন কিছু শিক্ষাও দিয়ে যেতে পারেননি যাতে করে সহজ স্বাভাবিক পথে জীবনটাকে যোগানন্দ কাটিয়ে দিতে পারত। অথচ তীক্ষ্ণ বুদ্ধি ছিল যোগানন্দের। পিতার মৃত্যুর পর যোগানন্দ মামার বাড়িতে এসে ওঠে, কিন্তু দুদিনেই বুঝতে পারল সেখানে স্থান তো হবেই না এবং কোনরূপ সাহায্যও মিলবে না। যোগানন্দ কলকাতায় চলে এলো। হাতে সামান্য কিছু যা ছিল তারই উপরে নির্ভর করে একটা মেস বাড়িতে এসে উঠল। 15 টাকায় খাওয়া থাকা। সেই মেস বাড়িতেই আলাপ হলো যোগানন্দের শেয়ার মার্কেটের দালাল যতীন মিত্রের সঙ্গে। যতীন মিত্রের পরামর্শেই যোগানন্দ বাজারে ঘোরাফেরা শুরু করলো। মাস দুয়েক বাজারে ঘোরাফেরা করে শেয়ার সম্পর্কে, বাজার দর ও তার ওঠানামা সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান লাভ করলো এবং খুব অল্প দিনের মধ্যেই যোগানন্দ দালালি করে বেশ 2 পয়সা উপার্জন করতে শুরু করে। বছর দশেকের মধ্যে যোগানন্দ তার নিজের বিশিষ্ট আসনটি কায়েম করে নিল। যথেষ্ট অর্থাগম হতে লাগলো এবং অর্থাগমের সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ বস্তুর উপর তার আসক্তি জন্মালো, সুরা। কিন্তু সুরা তাকে ধ্বংস করতে পারেনি। চা তৈরি করে সবিতা চায়ের কাপটা এগিয়ে দিলেন যোগানন্দের দিকে। চায়ের কাপে চুমুক দিতে দিতে যোগানন্দ বলে, আচ্ছা দিদি, বলতে পারেন চা তো আপনি বিশেষ খান না, কিন্তু এমন চমৎকার চা তৈরি করেন কি করে? সবিতা যোগানন্দের কথায় হাসেন। নেহাত কাজের ঝঞ্ঝাটে রোজ আসতে পারি না, নচেত ইচ্ছা করে রোজ এসে আপনার হাতে তৈরি চা খেয়ে যাই। তা বেশ তো, এলেই তো হয়। দাঁড়ান, এখন আপনাকে জোর করছি না বটে, সব ঝামেলা মিটে যাক, তারপর আপনাকে আমার বাড়িতে যে নিয়ে যাব আর ছাড়াছাড়ি নেই। কিন্তু রাত হলো,
এবারে আমাকে উঠতে হবে। বলতে বলতে যোগানন্দ উঠে দাঁড়ালো। হঠাৎ দরজার গোড়া পর্যন্ত এগিয়ে গিয়ে আবার দাঁড়ায়। তারপর পকেটে হাত দিয়ে কয়েকটা নোট বের করে বলে, টাকা আপনার নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে দিদি, এই কটা টাকা রাখো। না না, গত মাসের যে টাকা তুমি আমাকে দিয়েছিলে সেই টাকাই তো এখনো শেষ হয়নি। বলেন কি দিদি, মাত্র তো 100টা টাকা দিয়েছিলাম, সে টাকা এখনো আছে মানে? খরচ আর কি, দুজন মাত্র তো লোক, আজকালকার দিনে একজনেরই খেতে তো 100 টাকা লাগে। নিন রাখুন টাকাটা। না ভাই, এখন থাক, প্রয়োজন হলে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে। সে আপনি যা চাইবেন তা আমার জানা আছে, নিন ধরুন তো টাকাটা। যোগানন্দ টাকা কটা এক প্রকার জোর করেই সবিতা দেবীর হাতে গুঁজে দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। অন্ধকার গলিপথটা অতিক্রম করে বড় রাস্তায় যখন এসে পড়ল, রাত তখন প্রায় 9:30 বেজে গিয়েছে। ট্রাম, বাস, প্রাইভেট কার ও জনপ্রবাহে আলো ঝলকিত কলকাতা শহর তখনও প্রাণ প্রাচুর্যে ঝলমল করছে। ফুটপাতে হাঁটতে হাঁটতেই চলে যোগানন্দ। সবিতাদির স্বামী ও কন্যা বাণীকে খুঁজে বের করতেই হবে। যেমন করেই হোক তাদের খুঁজে বের করে সবিতাদিকে সুখী করতেই হবে। সবিতাদির মুখের দিকে যেন আর চাওয়া যায় না। আশ্চর্য চরিত্র অনিলবাবুর। সবিতাদির মতো স্ত্রী পেয়েও তিনি সংসার বেঁধে সুখী হতে পারলেন না। অথচ সবিতাদির মতো স্ত্রী সংসারে কজনের ভাগ্যে লাভ হয়, আর ওদের বিবাহটাও নাকি হয়েছিল পরস্পরকে ভালোবেসে। প্রফেসর বাপের শিক্ষিতা মেয়ে, অনিলবাবু নিজেও উচ্চ শিক্ষিত, তবু যে কেন সব এমনি হয়ে গেল। সুখের সংসারই দুজনে পেতেছিলেন, মফস্বল শহরে এক বেসরকারি কলেজে অধ্যাপকের কাজ নিয়ে গিয়ে। 2 বছর আনন্দে কেটেছিল, তারপরেই লাগলো আগুন। একটি ছাত্রীকে পড়াতেন, হঠাৎ একদিন সেই ছাত্রীকে নিয়ে হলেন পলাতক অনিলবাবু। সবিতাদি তখন 5 মাস অন্তঃসত্ত্বা। ছোট মফস্বল শহরে একেবারে ঢি পড়ে গেল ব্যাপারটা নিয়ে। লজ্জায় অপমানে সবিতা পালিয়ে এলেন কলকাতায় বাপের কাছে। বাপ শশাঙ্ক মোহন সব শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। কেবল বললেন, যাক, ভালোই করেছিস রাস্কেল, হাতের কাছে পেলে চাবুক মেরে পিঠে ছাল তুলে নিতুম। আজ থেকে জানবি তোর বিয়েই হয়নি। কিন্তু বাবা, তার সন্তান যে আমার গর্ভে। 2 হাতে মুখ ঢাকলেন সবিতা। শশাঙ্ক মোহন যেন একেবারে স্তম্ভিত হয়ে গেলেন কথাটা শুনে। তার গলা দিয়ে কয়েকটা মুহূর্ত কোনো শব্দই বের হয় না। তারপর এক সময় ধীরে ধীরে বললেন, ঠিক আছে, ওই তোর সন্তান, যে আসছে তাকে নিয়েই তুই বেঁচে থাক। ওই অপদার্থটার কথা ভুলে যা সব কথা। যাই হোক, সবিতা পিতা শশাঙ্ক মোহনের কাছেই থেকে গেলেন। ওই একমাত্র মেয়ে শশাঙ্ক মোহনের। স্ত্রীর আগেই মৃত্যু হয়েছিল। বড় আদরের মেয়ে কন্যা বাণী জন্মালো। 10 বছর অনিলের আর কোনো সংবাদই পাওয়া গেল না। সবিতা নিজেও জেনেছিলেন আর হয়তো জীবনে কোনোদিনই তার সন্ধান পাওয়া যাবে না। এমন সময় হঠাৎ একদিন শীতের মধ্যরাত্রে পাঁচির টপকে অনিল শশাঙ্ক মোহনের বাড়িতে এসে প্রবেশ করলেন। পরিচিত গৃহ, স্ত্রীর শয়নকক্ষটা চিনে নিতে তার কষ্ট হয়। সবিতা একাই তার ঘরে শুয়েছিলেন। পাশের ঘরে দাদুর সঙ্গে ঘুমিয়েছিল বালিকা বাণী, অনিলের মেয়ে। সবিতার গায়ে হাত দিয়ে ঠেলে তুললেন অনিল তাকে ঘুম থেকে। কে? চুপ, চেঁচিও না, আমি অনিল। তুমি? বিস্ময়ে যেন বোবা হয়ে গেলেন সবিতা। হ্যাঁ, আমি আবার ফিরে এসেছি সবিতা। তুমি ফিরে এসেছো? ডায়াবেটিসের রোগী শশাঙ্ক মোহন, রাত্রে ভালো করে ঘুম হয় না। তিনি যে ইতিমধ্যে পাশের ঘরে আলো জ্বালা ও চাপা কথাবার্তার আওয়াজে উঠে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, দুজনের একজনও তা টের পাননি। কে রে সারি? বলতে বলতে শশাঙ্ক মোহন ঘরের মধ্যে এসে একেবারে সোজা আচমকা প্রবেশ করলেন। বাবা! একটা আর্ত শব্দ বের হয়ে আসে সবিতার কণ্ঠ থেকে। জামাই অনিলকে চিনতে শশাঙ্ক মোহনের কষ্ট হয় না। রুক্ষ স্বরে প্রশ্ন করেন, এ বাড়িতে তুমি কোন সাহসে আবার ঢুকেছো স্কাউন্ড্রেল? এক্ষুনি বের হয়ে যাও। বাবা! আর্ত কণ্ঠে ডেকে ওঠেন সবিতা। না, চরিত্রহীন লম্পটের আমার বাড়িতে কোনো প্রবেশাধিকার নেই। যাও, বেরিয়ে যাও। আপনার বাড়িতে থাকতে আমি আসিনি, আমি এসেছি আমার স্ত্রীকে নিয়ে যেতে। ঘুরে দাঁড়িয়ে অনিল বলেন, তোমার স্ত্রী? কে তোমার স্ত্রী? সবিতার তুমি কেউ নও।
তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে কি না আছে সেটা আপনার বিচারে সাব্যস্ত হবে না। নিশ্চয়ই 100 বার হবে। যাও, বেরিয়ে যাও। বেশ তো, সবিতারও যদি সেই মত হয় নিশ্চয়ই বের হয়ে যাব। সেই বলুক। সবিতা আবার কি বলবে? আমি বলছি। বলবার যদি কারো অধিকার থাকে তো একমাত্র আছে সবিতারই। আপনি বলবার কি? লজ্জা করছে না তোমার? নির্লজ্জ বেহায়া। সবিতা কিন্তু নিরুত্তর, পাথরের মতোই যেন জমাট বেঁধে গিয়েছে, স্থির বোবা। সবিতা, তোমারও কি তাই মত? তাই যদি বলো তো আমি চলে যাচ্ছি। তবু সবিতার কোনো সাড়া নেই। বেশ, তবে চললাম। অনিল দরজা পর্যন্ত এগিয়ে যেতেই সবিতা ডাকলেন, দাঁড়াও, আমি আসছি। বাণী ওই ঘরে ঘুমিয়ে আছে, তাকে নিয়ে আসি। সবিতা! চিৎকার করে ওঠেন শশাঙ্ক মহান। ক্ষমা করো বাবা, ওর অবাধ্য তো হতে পারবো না। সবিতা, তোর সঙ্গে যে নীচ জঘন্য ব্যবহার করেছে, তারপরেও কি করব বাবা? হিন্দুর মেয়ে, স্বামী তাদের যাই হোক না কেন, স্ত্রীর তো তাকে ছাড়া অন্য পরিচয় নেই। তাছাড়া ওর ভুলকে যদি আমি না ক্ষমা করি তবে উনি কোথায় দাঁড়াবেন? আমাকে যাওয়ার অনুমতি দাও বাবা। সবিতা, তুই কি ভুলে গেলি রে জঘন্য অপমান ওই লোকটা তোকে করেছে, তবু তুই ওর সঙ্গে যাবি? বাবা, বেশ যা, কিন্তু এও জেনে যা, আজ থেকে এ বাড়ির দরজা তোর কাছে বন্ধ হয়ে গেল। আজ থেকে জানবো সবিতা বলে আমার কোনো মেয়ে ছিল না। আজ তুমি আমাকে হয়তো ক্ষমা করতে পারছো না বাবা, কিন্তু একদিন যখন জানবে কতখানি নিরুপায় হয়েই আমাকে আজ তোমার অবাধ্য হয়ে তোমার মনে আঘাত দিয়ে যেতে হলেও, সেদিন হয়তো আমাকে তুমি ক্ষমা করতে পারবে। শশাঙ্ক মোহন আর একটি কথাও না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। সবিতা চিত্রার্পিতের মতোই দাঁড়িয়েছিলেন। অনিলও চুপচাপ দাঁড়িয়ে। সমস্ত ব্যাপারটা যে হঠাৎ এইভাবে ঘুরে যাবে এ কথা তিনি আদপেই ভাবেননি। ঝোঁকের মাথায় তিনি সবিতাকে তার সঙ্গে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, নচেত সবিতাকে সঙ্গে করে নিয়ে যাবার কোনো মতলবই তার ছিল না। তিনি এত রাত্রে সবিতার সঙ্গে দেখা করতে এসেছিলেন সম্পূর্ণ অন্য কারণে। তিনি এসেছিলেন সবিতাকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা কড়ি চেয়ে নিয়ে আপাতত চলে যাবেন মনে করে। কিন্তু ঘটনা দাঁড়িয়ে গেল অন্যরকম। একটা দীর্ঘশ্বাস রোধ করে সবিতাই কথা বললেন, একটু দাঁড়াও, বাণীকে নিয়ে আসি। বাণী? হ্যাঁ, আমাদের মেয়ে। একটু পরেই ঘুম হতে তুলে বাণীর হাত ধরে সবিতা এ ঘরে ফিরে এসে স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, চলো। তিনজনে সেই মধ্যরাত্রে জনহীন রাস্তার উপরে এসে দাঁড়ালেন। শীতের রাত, নির্জন রাস্তা, শুধু রাস্তার দুধারে ইলেকট্রিকের আলোগুলো নিঃসঙ্গ রাতে যেন এক চোখ মেলে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনজনে হাঁটতে শুরু করেন। মেয়ে বাণী শুধায়, আমরা কোথায় যাচ্ছি মা? ঘুরিয়ে মেয়ের প্রশ্নের জবাবটা দেন সবিতা, তোমার বাবার সঙ্গে যাচ্ছি মা। বাবা? হ্যাঁ, উনিই তোমার বাবা। বাণী ঘুরে দাঁড়ায় অনিলের দিকে। সত্যি তুমি আমার বাবা? হ্যাঁ মা। তবে তুমি এতদিন আসোনি কেন বাবা? কাজ ছিল যে মা। শেষ পর্যন্ত বউবাজারের ওই পুরাতন বাড়ির একতলায় এনে অনিল স্ত্রী ও কন্যাকে তুললেন। ধনী পিতার একমাত্র আদরিণী কন্যা, চিরদিন সুখ ঐশ্বর্যের মধ্যেই পালিতা। তবু একটি কথাও বলেননি সবিতা, মুখ বুজে সবকিছুকে স্বীকার করে নিয়েছিলেন। শুধু যে ওই জঘন্য পারিপার্শ্বিকের মধ্যেই এনে অনিল ফেলেছিলেন স্ত্রী ও কন্যাকে তাই নয়, সেই সঙ্গে চাপিয়েছেন তার অত্যাচার। এক এক করে সবিতার গায়ের সমস্ত গহনাগুলো বিক্রি করে সেগুলো নষ্ট করেছেন, এবং যতদিন সবিতার গায়ে গহনা ছিল দুবেলা আহার জুটেছে, কিন্তু গহনা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা দিল চরম দারিদ্র ও অনাহার। আর তখন থেকেই মধ্যে মধ্যে অনিল বাড়িতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত হতে থাকলেন। স্ত্রী ও কন্যার কোনো খোঁজই রাখতেন না। অনন্যপায় হয়ে সবিতা 2-4টি টিউশনে জোগাড় করে কায়িক ক্লেশে নিজের ও মেয়ের জীবন চালাতে লাগলেন। তাতেও বাদ সাধেন অনিল। মাঝে মাঝে ধূমকেতুর মতো এসে আবির্ভূত হয়ে সবিতার সামান্য পুঁজি ও সম্বলের উপরে রাহাজানি করে চলে যান।
নিজের জীবনের কথা ভেবে সবিতা মেয়েকে আর স্কুলে দেননি। বাড়িতে নিজেই লেখাপড়া শেখাতেন। বাণী ক্রমে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মার কষ্টটা দেখে দেখে সর্বদাই মার কাছাকাছি থাকতো মাকে সুখী করবার জন্য। এবং তার বাপের প্রতি মার যে ক্ষমা, সেটা তাকে বরাবরই পীড়ন করত। মা যে বাবার যথেচ্ছাচার সহ্য করে নির্বিবাদে শান্ত হয়ে, বাণীর মনে হতো সেটাই তার বাপের উচ্ছৃঙ্খলতাকে যেন আরো প্রশ্রয় দিচ্ছে। কিন্তু মার মুখের দিকে তাকিয়ে বাপের বিরুদ্ধে দাঁড়াবার মতো মনের মধ্যে কোথাও এতটুকু জোর পেত না বাণী। মায়ের সঙ্গে সঙ্গে নিজেকেও সে বাপের যথেচ্ছাচারিতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে মন তার বিদ্রোহী হয়ে উঠতে চাইত, তার সহজ মনের রুচিবোধের সংঘাতে। সবিতার জীবনে যোগানন্দের আবির্ভাবটা দৈব যোগাযোগ ছাড়া কিছুই নয়। বাসায় ফিরতে যোগানন্দের প্রায়ই গভীর রাত হতো। বছর দেড়েক আগে এক শীতের রাতে যোগানন্দ পায়ে হেঁটে ফুটপাত ধরে বাসায় ফিরছিল। সে রাত্রে একটু বেশি মাত্রাতেই যোগানন্দ মদ্যপান করেছিল। সমস্ত শরীরটা তো হালকা বোধ করছিলই, মাথার মধ্যেও কেমন শূন্যতা বোধ করছিল। শীতের মধ্যরাত্রির জনহীন রাস্তা, একটা কুকুর পর্যন্ত কোথাও জেগে নেই। বউবাজারের কাছাকাছি এসে একটা তিনতলা বাড়ির ঝুল বারান্দার নিচে আধো আধো অন্ধকারের মধ্যে একটি পুরুষ ও একটি নারী কণ্ঠের কথাবার্তা কিয়দংশ তার কানে যেতেই আপনা হতেই যোগানন্দ থেমে গিয়েছিল। নারী কণ্ঠে করুণ মিনতির সুর। রাগ করো না, ফিরে চলো। আহ, কেন বিরক্ত করছো সবিতা? 100 বার তো বলছি যাব না। এইখানে এই ফুটপাতেই আমি শুয়ে থাকবো। বিরক্তিপূর্ণ ক্ষণক্ষণে পুরুষ কণ্ঠ। আর কতকাল এমনি করে আমাকে জ্বালাবে বলতে পারো? এখনো কি বুঝতে পারছো না কোন সর্বনাশের পথে তুমি ছুটে চলেছ? আবার প্যানপ্যানানি শুরু করলে তো? মেয়ে বড় হয়েছে এখন, সেই বা কি ভাবে বলো তো? এই জন্যে কি তুমি সে রাত্রে বাবার আশ্রয় থেকে টেনে নিয়ে এসেছিলে? যাও না, বাপের ঘরে ফিরে গেলেই তো পারো। তোমার পায়ে তো আমি শেকল দিয়ে রাখিনি। ফিরে যাবার মুখ কি তুমি দেখেছো? কেন, পরপুরুষের সঙ্গে তো আর গৃহত্যাগ করনি, তবে লজ্জাটা কিসের? তা যদি তুমি বুঝতে। থাক থাক, যথেষ্ট হয়েছে। এখানে আর দাঁড়িয়ে থেকে অ্যাক্টিং না করে বাসায় ফিরে যাও। না, তোমাকে না নিয়ে আমি যাব না। আহ, কি কথাই বললে। এদো অন্ধকার ঘর, মানুষ সেখানে থাকে? তার চাইতে এই রাস্তার ঢের ভালো। ঠিক করে উপার্জন করবার চেষ্টা করো, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। চেষ্টা করলেই তুমি সব পারবে, আবার তোমার সব হবে। সে আর হয় না, এই শকুনির পাশা দান আর উল্টাবে না। হবে, সব হবে, মনকে একটু শক্ত করো। পুরুষ কণ্ঠ একেবারে চুপ করে থাকে কিছুক্ষণ, আবার অনুনয় শোনা যায়। চলো। যাও তুমি, আমি আসছি। না, আমার সঙ্গে চলো। আর বাইরে থেকো না, দেখছো না কি ঠান্ডা বাইরে। যাও না তুমি, আসছি। যোগানন্দ এতক্ষণ একটা দোকানের কলাপসিবল গেটের পাশে নিজেকে একটু আড়াল করে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলে অতঃপর নারী মূর্তি পাশের একটা গলিপথে অদৃশ্য হয়ে গেল। যোগানন্দ এবারে এগিয়ে গেল। যোগানন্দের পায়ের জুতোয় রবার সোল থাকায় তার জুতোর শব্দ শোনা যায়নি। সে সোজা গিয়ে একেবারে উপবিষ্ট পুরুষটির সামনে দাঁড়ালো। শুনছেন? কে? চমকে উপবিষ্ট পুরুষটি উঠে দাঁড়ায়। ভয় নেই, চোর ডাকাত নই। একটু মদ্যপান করেছি বটে, তবে মাতাল হইনি। অতএব মাতালও নই। তা এখানে কি চাও? বিশেষ কিছু না, ঘটনাচক্রে হঠাৎ আপনাদের স্বামী স্ত্রীর আলাপটা আমি শুনে ফেলেছি। শুনেছ তো বেশ করেছো, এখন এখান থেকে সরে পড়ো দেখি। আহা, চড়ছেন কেন? শুনুনই না। হঠাৎ সংসারের প্রতি অমন বীতশ্রদ্ধ হয়ে উঠলেন কেন? কে তুমি, জানতে পারি? কি মতলব বলো তো? অধীনের নাম যোগানন্দ, আর মতলব সেটা এখনো ভেবেচিন্তে ঠিক করে উঠতে পারিনি। ধরুন, মনে হচ্ছে আপনার যদি কোনো কাজে লাগতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়। রসিকতা করছো নাকি? আদপেই না, কারণ ওটা আমার হাতে আদপেই সয় না। কিন্তু সে কথা যাক, এইভাবে রাত্রে ঠান্ডার মধ্যে এই ফুটপাতে বসে থেকে লাভ কি? যান না ঘরে ফিরে। না। আরে বাবা, রাগ করছেন কার ওপর বলুন তো? ওই নিরীহ ভদ্রমহিলাটির ওপরে তো? বেচারি হয়তো এখনো আপনার আশাপথ চেয়ে দরজা খুলে দাঁড়িয়ে আছেন। যান, বাড়ি যান। খুব তো উপদেশ দিচ্ছ। জানো বাড়ির অবস্থা? সে কতকটা অনুমান করে নিয়েছি, না জানলেও সঠিক। অভাব অভিযোগ এই তো,
আমি আপনাকে না হয় কিছু টাকা ধার দিচ্ছি, পরে সময় মতো শোধ দিয়ে দেবেন। তুমি তুমি আমাকে টাকা ধার দেবে? বিস্ময়ের একটা সীমা আছে। অনিল বিস্ময় একেবারে বোবা বনে যায়। এমন কথা তো কেউ পত্র কাহিনীতেও শোনেনি। একটা অচেনা অজানা লোক। খুব আশ্চর্য লাগছে কথাটা শুনে, না? তা হওয়ারই কথা। আমি নিজেও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই না তা নয়। রাতের বেলার আমিটাকে দিনের বেলায় আমিটাই চিনতে পারে না। তো পরে তো যাক সে কথা। আপাতত কত দিলে আপনার বর্তমান ক্রাইসিসটা কাটিয়ে উঠতে পারেন বলুন তো? কি নাম? আমার নাম অনিল। অনিল অর্থাৎ বায়ু, বাতাস। তা বেশ না। হ্যাঁ বলুন তো অনিল বাবু, আপাতত কত হলে চলে? তবে হ্যাঁ, একটা অসম্ভব চাইলেও আমি দেব না। ঠিক যতটুকু আপনার বর্তমান পরিচয়ে পাওয়া উচিত তাই দেব। কারণ ফুটো কলসিতে জল ঢালা মানেই অপব্যয়। লোকটার কথাবার্তায় অনিল উত্তরোত্তর বিস্মিত হচ্ছিল, এবং কৌতূহল যে বোধ করছিল না তা নয়। অনেক প্রকার লোকই জীবনে অনিল দেখেছে, কিন্তু এরকম লোক বড় একটা তার চোখে পড়েনি, যে অজানা অচেনা পথের একটা লোককে অযাচিতভাবে এমনি করে টাকা ধার দিতে পারে সেধে। কি ভাবছেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? তা বিশ্বাস করাটা একটু শক্ত বই কি। 100 টাকা দিতে পারো? নিশ্চয়ই, দাঁড়ান। যোগানন্দ পার্স বের করে। ঠিক এমনি সময় পশ্চাৎ হতে পূর্ব নারীকণ্ঠ প্রতিবাদ জানালে, না, টাকা দেবেন না। নারী সবিতা। সবিতা যায়নি। গলির মাথাতেই দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে উভয়ের সব কথা শুনছিল। সবিতা, না, টাকা তুমি নিতে পারবে না। আহ, আপনি এর মধ্যে এলেন কেন? যোগানন্দ বাধা দেয়। চলে এসো তুমি। সবিতা স্বামীর দিকে তাকিয়ে বলে, যোগানন্দের কথায় কোনো জবাব না দিয়ে। বেশ, চলুন অনিলবাবু, আপনাদের বাড়িতেই যাওয়া যাক। অনেক রাত হয়ে গিয়েছে। রাস্তায় থাকা আর উচিত হবে না। হঠাৎ কোনো লাল পাগড়ির উদয় হলে তো আমাদের তিনজনের কাউকে সে বিশ্বাস করবে না। তাই চলো, অনিল বলে। কি জানি কেন সবিতা আর কোনো প্রতিবাদ জানায় না। তিনজনে এসে অন্ধকার বাড়ির মধ্যে প্রবেশ করে। হ্যারিকেনের ম্লান আলোয় সবিতার মুখের দিকে তাকিয়ে যোগানন্দ যেন মুগ্ধ হয়ে যায়, যদিও নেশাটা তখনও মস্তিষ্কে স্নায়ুকোষে চঞ্চল করছে। যোগানন্দ ঘরে ঢুকতেই সবিতা মদের গন্ধ পেয়ে একটু গম্ভীর হয়ে গিয়েছিল, কিন্তু যোগানন্দের কথায় সেটা কেটে গেল। দিদি, কেন যেন আপনাকে দিদি বলতেই ইচ্ছে করছে। আপনি নিশ্চয়ই মদের গন্ধ পেয়েছেন। মদ আমি খেয়েছি দিদি, অস্বীকার করব না, কিন্তু বিশ্বাস করতে পারেন, আপনার সঙ্গে আজ রাত্রে দেখা হবে জানলে মদ নিশ্চয়ই আমি খেতাম না। তবে মদ খেলেও জানবেন মাতলামি আমি করি না। কি জানি কেন সবিতারও প্রথম হতেই যোগানন্দকে ভালো লাগে। তার সমস্ত অনুভূতি যেন বলে লোকটা আর যাই হোক শয়তান বা দুষ্টু প্রকৃতির নয়। তাই আলাপ জমতে দেরি হয় না। যোগানন্দ সহজেই দুদণ্ডে সবিতার মনে একটা স্থায়ী আসন করে নেয়। সে রাত্রে আর যোগানন্দর বিদায় নেওয়া হয় না। রাত্রি ভোর হলে চা খেয়ে সে বিদায় নেয়, এবং যাবার সময় সবিতার অনিচ্ছা সত্ত্বেও অনিলের হাতে সত্যি সখানেক টাকা গুঁজে দিয়ে যায়। কিন্তু যে উচ্ছৃঙ্খলতার বীজ অনিলের রক্তের মধ্যে বাসা বেঁধেছিল, সেই উচ্ছৃঙ্খলতার পথেই সেই 100 টাকা উড়ে যেতে 5 দিনও লাগলো না। তারপর আবার যেই অভাব সেই অভাব। আবার নেয় টাকা অনিল যোগানন্দের কাছ থেকে, এবং আবার তা ফুরিয়ে যায় একদিনে। ওইভাবে 2-3 বার চলে। উপন্যাসের কল্পিত এক কাহিনীর মতোই যেন যোগানন্দের আবির্ভাব সবিতা ও অনিলের জীবনে। সেবারে কিছুদিন পরে আবার এক রাত্রে ঘটল যোগানন্দের আবির্ভাব। অনিল বাসায় ছিল না। সবিতাই যোগানন্দকে বসতে বললে। বসুন, এসেছেন যখন যাবেন কেন? তা বসছি, কিন্তু এই সম্বোধন আপনি আজ্ঞাটা ছাড়তে হবে। দিদি বলে যখন ডেকেছি সে দাবিটা এই অধম জনের রাখতে হবে, এবং শুধু রাখাই নয়, সেই সঙ্গে বড় বোন ছোট ভাইকে যেমন তুমি বলে ডাকে তেমনি বলবে তুমি এবার থেকে। সবিতা হেসে বলে, তাই হবে। তাই হবে না, বলুন তুমি। বেশ, বলবো। সত্যি কি যে আনন্দ পেলাম দিদি। আর বুঝতে পারলাম ভগবান এখনো এই হতভাগ্যকে
একবারে বলেননি। বসো, চা করে আনি। তা তো নিশ্চয়ই হবে, আপনার হাতে চা না খেয়ে নড়ছি না। কিন্তু অনিলবাবুকে দেখছি না, কোথাও বেরিয়েছেন বুঝি? সবিতা চুপ করে থাকে। দিদি? সে নেই। নেই? 10 দিন বাড়িতে আসেন না। সে কি? ও আর এমন কি? তাই তো। তাহলে? যোগানন্দ বলে। কি তাই? একা একা আছেন, অভ্যাস হয়ে গিয়েছে। তা জানা হলো, কিন্তু আপনাদের চলছে কি করে? কিছু মনে করবেন না দিদি। যেমন করে আগে চলছিল। দুটো টিউশন করি। কিন্তু দুজন স্ত্রীলোক একা একা এই বাড়িতে ভয় করে না তো দিদি? এমন সময় হঠাৎ অনিল ফিরে এলো, হাতে একটা পোঁটলা। এই যে যোগানন্দ, কতক্ষণ? অনিল প্রশ্ন করে। এই কিছুক্ষণ। কিন্তু 10 দিন ডুব দিয়েছিলে কোথায়? যোগানন্দ বলে। বর্ধমানে দেশের বাড়িতে গিয়েছিলাম, অনিল বললে। হঠাৎ বর্ধমানে দেশের বাড়িতে? প্রশ্ন করে এবারে সুপ্তা। হ্যাঁ, অনেকদিন যাইনি, তাই দেখতে গিয়েছিলাম একবার। যা দেখলাম, বাড়িঘর অবশ্য ভেঙে গিয়েছে। কাঁচা টিনের বাড়ি, একটা পাকা ঘর ছিল, সেইটা কোনো মতে টিকে আছে। তাহলে এ বাড়ি ছেড়ে সেখানে গিয়ে থাকলেই তো হয়। কিন্তু ওই বাড়ির কথা তো কোনোদিনই তুমি আমাকে বলনি, সবিতা বলে। বলবার মতো নয় বলেই বলিনি। সে যে এ বাড়ির থেকেও 1 ডিগ্রি। তা হোক, তবু তো নিজের ভিটে। পরের ভাঙা বাড়িতে ভাড়া টানার চাইতে নিজের পুরো ভাঙা ভিটেও ঢের সুখের, ঢের সম্মানের। চলো, আমরা কালই সেখানে যাব। তাই যাও না অনিল, যোগানন্দ বলে। খেয়ে পেয়েছো তুমি যোগানন্দ? সেখানে কোথায় যাবে? কথাটা শুরুতেই চাপা দিয়ে দেয় অনিল। কেন, একটা ঘর তো আছে বলছিলে, সবিতা বলে। থাকাটাই তো কেবল নয়, সেখানটায় ম্যালেরিয়া। তা হোক। না না, ওখানে যাওয়া যাবে না, অনিল বলে ওঠে। যোগানন্দ উঠে দাঁড়ায় ওই সময়। অনিল তার সঙ্গে সঙ্গে বাইরে যায় এবং যোগানন্দের কাছ থেকে কিছু টাকা চেয়ে নেয়। যোগানন্দ টাকা দিতে গিয়ে এবারে বলে, এমনি করে বারবার পরের জমি থেকে মাটি কেটে এনে নিজের ঘরের গর্ত তো ভরাট করতে পারবে না অনিল। যা হোক একটা কিছু করো না। ঘাবড়াও মাত ভায়া, তোমার সব দেনা এবার বোধহয় শিগগিরই শোধ করে দিতে পারবো, আর সব অভাবও ঘুচবে। কিরকম? দেখো না, অভাব বোধহয় এবার সত্যিই ঘুচল। ভালো, যোগানন্দ মৃদু কণ্ঠে বলে। ভালো নয় হে, এবারে সত্যি দেখো কেমন বরাতের চাকাটা ঘুরে যায়। অনিলের চোখে মুখে একটা আনন্দোজ্জ্বল দীপ্তি ঝলমল করে। যোগানন্দ একটু বেশ বিস্ময়ই অনুভব করে। বলে, ব্যাপারটা কি বলো তো সত্যি করে? লটারিতে টাকা পাচ্ছ, না কোনো গুপ্তধন টন আবিষ্কার করে ফেলেছ? সে যাই হোক, সবই সময়ে জানবে। সবিতাকে লুকিয়ে অনিল সে রাত্রে যোগানন্দের কাছ থেকে টাকা নিলেও সবিতার নজর এড়ায়নি। যোগানন্দ যাবার পর সবিতা স্বামীকে বলে, আবার টাকা নিলে যোগানন্দের কাছ থেকে? ভয় নেই, ভয় নেই, এবারে সব শোধ করে দেব এক কিস্তিতে। সব এক কিস্তিতে শোধ করে দেবে? হ্যাঁ। কেমন করে শুনি? দেখোই না। অনিল রহস্যপূর্ণ হাসি হাসতে থাকে। এরপর কয়েকটা দিন অনিল আর কোথাও বের হয় না, এবং কোথাও বের হলে ঘন্টাখানেকের মধ্যেই আবার ফিরে আসে। দিবারাত্র ঘরেই থাকে, আর মধ্যে মধ্যে একটা লাল মলাট বাঁধানো জীর্ণ খাতার পাতা উল্টে পাল্টে পড়ে গভীর মনোযোগ সহকারে। সবিতার কৌতূহল হয় ব্যাপারটা কি জানবার জন্য, কিন্তু সুযোগ পায় না। সর্বদা যেন যক্ষের ধনের মতোই অনিল লাল মলাটওয়ালা খাতাটা ও পোটলাটা আগলে রেখেছে। শুধু সবিতারই নয়, এবারে বাণীও বাপের ওপরে সদা সতর্ক দৃষ্টি রাখে। সে এবারে ঠিক করেছে বাপকে কিছুতেই নজর ছাড়া করবে না, কারণ তারও মনে একটা সন্দেহ জেগেছে। নিশ্চয়ই আবার তার বাপের মাথায় কোনো দুরভিসন্ধি বাসা বেঁধেছে। হঠাৎ একদিন অনিলের অনুপস্থিতির সুযোগে সবিতা পোটলা খুলে দেখে তার মধ্যে ন্যাকড়া জড়ানো আছে একটি সোনার কঙ্কন। কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝবার আগেই হঠাৎ আবার অনিল ফিরে আসায় পোটলাটা যথাস্থানে রেখে দিতে বাধ্য হয় সবিতা। এবং পরদিনই প্রাতে ঘুম থেকে উঠে সবিতা দেখল তার স্বামী ও বাণী দুজনের একজনও ঘরে নেই। প্রথমটায় সবিতা ভেবেছিল তারা বোধহয় দুজনে কোথাও বের হয়েছে,
কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, তখনও যখন দুজনের একজনও ফিরল না, দেখে সবিতা রীতিমতো চিন্তিত হয়ে ওঠে। ঠিক ওই সময় হঠাৎ তার রামায়ণটার ভেতর বাণীর একটা চিঠি আবিষ্কার করে। মা, বাবার সঙ্গে চললাম। বাণী বুঝলো সবিতা দুজনেই একসঙ্গে গিয়েছে। অন্যান্য বারের চাইতে এবারে সবিতার চিন্তা হলো বেশি, কারণ সঙ্গে বয়স্থা মেয়ে বাণী, এবং বাণী তার পিতার প্রতি বিশেষ সন্তুষ্ট নয় জানে সবিতা। দুর্ভাবনায় দুশ্চিন্তায় 2 রাত্রি কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যায় এলো যোগানন্দ। সবিতা একাকী ঘরের মধ্যে চুপটি করে আলো জ্বেলে বসেছিল। যোগানন্দ সবিতাকে ওই অবস্থায় দেখে শুধালো, কি ব্যাপার দিদি, চুপটি করে একা বসে যে, মেয়ে কোথায়? অনিলবাবু বুঝি আবার চলে গেছেন? এসো যোগেন। সবিতা যোগানন্দকে আহ্বান জানালে এবং ধীরে ধীরে সব বৃত্তান্ত খুলে বললে। তাই তো, মেয়েও তার বাপের সঙ্গে গেল। তা মেয়ে যখন তার বাপের সঙ্গেই গিয়েছে, নিশ্চিন্তে থাকতে পারতাম, কিন্তু আমার তা মনে হয় না ভাই। ওকে তো আমি চিনি, আর মেয়ে বাপের প্রতি কোনোদিনই প্রসন্ন নয়। ভাবছেন কেন? হয়তো এক প্রকার ভালোই হলো। না যোগেন, সে যদি স্বেচ্ছায় মেয়েকে সঙ্গে নিয়ে যেত ভাবতাম না, কিন্তু এ তো তার নয়। তাহলে তো, কিন্তু আমারও মনে হয় আপনার এত চিন্তার কিছু নেই। চিন্তার নেই? না। সবিতা চুপ করে থাকে। সে যাক, এভাবে এখন তো আর একা একা এখানে আপনার থাকা চলতে পারে না দিদি। তাছাড়া আর উপায় কি বলো, যাব কোথায়? যদি আপত্তি না থাকে তো আমার ওখানে চলুন না দিদি। তা হয় না যোগানন্দ। কেন? সে তুমি বুঝবে না। তাছাড়া এমনিতেই তো তোমার ঋণ এ জীবনে কোনোদিন আমরা শোধ করতে পারবো না, তার উপর আরো ঋণ বাড়াতে চাই না। এই কথা বলে আর লজ্জা দেবেন না দিদি। আজকের দিনে সংসারে পরস্পরের প্রতি প্রীতির সম্পর্ক বলে কোনো বস্তুই নেই। এমনিভাবে আমরা সমাজের মধ্যে পরস্পর হতে পরস্পর পাশাপাশি থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। জ্ঞান হওয়া অবধি সংসারে বা সমাজের মধ্যে একটি মাত্র সম্পর্কেই সকলের মধ্যে দেখে আসছি, স্বার্থের সম্পর্ক। আমাদের সম্পর্কের মধ্যেও সেই সম্পর্কটা টেনে এনে সেটাকে ছোট করে দেবেন না, এই আমার অনুরোধ। যোগানন্দের মুখে কথাগুলো শুনে সবিতা মুগ্ধ হয়ে যায়। কদিনেরই বা পরিচয় ওই যুবকটির সঙ্গে তাদের, সম্পূর্ণ অপরিচিত পথের লোক। নিজেকে যে সবিতা একটু বিব্রত বোধ করে না তা নয়। না না, দুঃখ করো না ভাই, তোমাকে আমি অন্তত সেরকম কখনো ভাবিনি। সবিতা বললে, তোমার সঙ্গে পরিচয়টা জীবনে অক্ষয় হয়ে থাক। ধুলোর ওপর টেনে এনে তাকে আমি ছোট করতে তো পারবো না ভাই। আজকের দিনে তুমিই তো আমার একমাত্র ভরসা, কিন্তু সেজন্য নয়। এখান হতে অন্য কোথাও যাবার আমার সত্যি বাধা আছে। বেশ, তবে আর কি বলবো বলুন। পরের দিনই সকালে যোগানন্দ তার দারোয়ান প্রৌঢ় মহাবীর ও একজন রাত দিনের ঝি সবিতাকে সর্বদা রক্ষণাবেক্ষণের জন্য পাঠিয়ে দিল, এবং নিজেও মধ্যে মধ্যে এসে সবিতার খোঁজ নিয়ে যেতে লাগলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।